এই মুহূর্তে যে যেই অবস্থায় প্রেতকথার সাথে যুক্ত আছে তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আমি মোহাম্মদ জামিলুল জোয়ারদার বলছি বাংলাদেশের কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন কোনো একটি গ্রাম থেকে। আমি যে ঘটনাটি প্রেতকথার শ্রোতাদের উপহার দিতে যাচ্ছি সেটি আমেরিকা ফেরত এক বড় ভাইয়ের জীবনে ঘটে যাওয়া সত্য বাস্তব ঘটনা। গৌরবদার যদি ইমেলটা বেশ বড় লাগে এবং পড়তে কষ্ট হয় এবং প্রচারযোগ্য না মনে হয় তাহলে পড়ো না, আদারওয়াইজ শ্রোতাদেরকে উপহার দিও। নিশ্চয়ই জামিলুল ভাইয়ের এই ঘটনাটি আমার বেশ ভালো লেগেছে, বেশ কি বলবো, রুদ্ধশ্বাস ঘটনা এটি। আশা করছি আপনাদের ওই ঘটনাটি কিন্তু অনেকটা ভালো লাগবে। দীর্ঘ এক যুগ পর দেশে ফিরলেন বিদ্যুৎ ভাই। সেই যে লটারিতে বিজয়ী হয়ে পাড়ি জমালেন আমেরিকায়, ফিরলেন 12 বছর পর। হঠাৎ একদিন বিদ্যুৎ ভাই আমাকে ফোন দিয়ে বলে, জামিরুল, আমি তো দেশে এসেছি, তুমি কি একবার দেখা করতে পারবা? আমি বললাম, হ্যাঁ, কেন পারবো না, কোথায় আসতে হবে বলেন। এরপর বিদ্যুৎ ভাই সময় এবং স্থান নির্ধারণ করেন। তারপর আমিও সেই সময় অনুযায়ী নির্ধারিত স্থানে গিয়ে হাজির হই। গিয়ে দেখি আমার অনেক আগেই বিদ্যুৎ ভাই এসে বসে আছেন। আমাকে দেখে বিদ্যুৎ ভাই একটু আবেগে আপ্লুত হয়ে যান এবং তারপর কিছুক্ষণ সময় গল্পগুজব করার পর ভাই আমাকে জিজ্ঞাসা করেন যে, এই তুমি প্রেত কথায় ঘটনা পাঠাও না? আমি বলি, হ্যাঁ জি ভাই। তো ভাই তখন বলেন, আমি তোমার ফেসবুকের মাধ্যমে প্রেত কথার সাথে পরিচিত হয়েছি। আমার বিষাদময় নির্ঘুম রাত যে গৌরবের কণ্ঠে প্রেত কথা আমার জীবনে ঘুম পাড়ানি কাজলা দিদি হয়ে যাবে সেটা স্বপ্নেও ভাবিনি। থ্যাঙ্কস বিদ্যুৎ ভাই। এবার বিদ্যুৎ ভাই আমাকে বলেন, আমার সাথে ঘটা একটা বাস্তব ঘটনা আছে, তুমি সুন্দর করে লিখে পাঠাবে? আমি বলি, হ্যাঁ, লিখে পাঠাতেই পারি, কিন্তু সব ঘটনা তো প্রচার হয় না, তাই নিশ্চয়তা দিতে পারছি না, তবে চেষ্টা করে দেখতে পারি, আপনি বলেন ঘটনা। এরপর বিদ্যুৎ ভাই ঘটনা বলা শুরু করলেন। তার বলা কথাগুলো ছিল এরকম। বলছেন, আমেরিকা ফেরত বিদ্যুৎ ভাই। আমি থাকতাম শিকাগো শহরের থেকে একটু দূরে পাশের একটা এলাকায়। এলাকাটিতে খুব একটা জনবসতি ছিল না। বেশ খানিকটা দূরে দূরে একটা করে বাড়ি, সরু রাস্তার দুই পাশ দিয়ে সবুজ ঘাসে মোড়ানো বিস্তীর্ণ ভূমি, সারি সারি গাছে ভরা সবুজের প্রাণভূমি। প্রতিটি সাজানো গোছানো বাগানগুলো যেন এক একটা পার্ক। এলাকাটা দিনের বেলা যতটা নয়নাভিরাম সৌন্দর্য বহন করে, ঠিক ততটাই ভুতুড়ে পরিবেশ ধারণ করে রাতের বেলা। সরু রাস্তার দুই পাশে একটু পরপর ল্যাম্প পোস্ট এবং রাস্তার দুই পাশ দিয়ে সারি সারি বড় বড় কিছু পুরনো গাছ। রাত একটু বাড়লে পুরো এলাকাটা কেমন যেন শুনশান হয়ে যায়। আবার আমার বাড়ির থেকে একটু দূরে ছিল খ্রিস্টানদের পুরনো কবরস্থান। ছোট্ট পাঁচিলের মাথায় লোহার গ্রিল দিয়ে ঘেরা পুরো কবরস্থানটা। একপাশে সারিবদ্ধ কবর এবং একপাশে বড় বড় গাছে সাজানো গোছানো বাগানের মতন। কবরস্থানে টিপ টিপ করে জ্বলছে ল্যাম্পপোস্টের বাতিগুলো। সব মিলিয়ে এলাকাটা রাতের বেলা কেমন যেন গা ছমছমে ভাব হয়ে যায়। একদিন অফিসের কাজের খুব চাপ থাকায় বাড়ি ফিরতে বেশ অনেকটা রাত হয়ে গিয়েছিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1টা বেজে গেছে। তারপর একটা ট্যাক্সি ডেকে ড্রাইভারকে লোকেশন বললে ড্রাইভার কবরস্থানের দিকে যেতে রাজি হয় না। কারণ জিজ্ঞাসা করলে ড্রাইভার কিছু বলে না। কিছু সময় পর ট্যাক্সি কবরস্থান থেকে একটু দূরে আমাকে নামিয়ে দিয়ে সরি বলে ভাড়া নিয়ে চলে যায়। ট্যাক্সি ড্রাইভার কেন এমন করলো সেটা আমি বুঝলাম না। যাই হোক, ওইসব চিন্তা বাদ দিয়ে এবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে কবরস্থানের কাছাকাছি আসলে খেয়াল করি কবরস্থানের মেইন গেটের সামনে ঠিক ল্যাম্পপোস্টের নিচে সাদা একটি নাইটি পরে এক মেয়ে দাঁড়িয়ে আছে। আমার দিকে পিছন ফিরে ল্যাম্পপোস্টের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি। ঘন কালো এলোমেলো চুলগুলো যেন হাওয়ায় দুলছে। আমি পিছন থেকে একটু উচ্চস্বরে জিজ্ঞাসা করি, হ্যালো, হুজ দেয়ার? আমার কণ্ঠ শুনে একটু চমকে উঠে আমার দিকে তাকিয়ে সে ছুটে গিয়ে কবরস্থানের ভেতর দৌড়ে আলো আধারির মধ্যে হারিয়ে যায়। মেয়েটির বয়স 18-19 বছর হবে। ভাবলাম, এত রাতে একা একটা মেয়ে মানুষ এখানে কি করছে? তারপর আবার মাথায় আসে এটাই যে হয়তো অত রাত্রিবেলা আমাকে দেখে সে হয়তো ভয় পেয়ে গেছে, তাই জন্য সে দৌড়ে পালিয়ে গেছে। যাই হোক, ওদিকে খেয়াল না করে আমি চলে আসি নিজের বাসার দিকে। তবে এক ঝলকে দেখা মেয়েটির মায়া ভরা চেহারাটা তাকে নিয়ে ভাবতে বাধ্য করছে।
শত শত প্রশ্ন জন্ম নিচ্ছে তাকে নিয়ে। কে সে? কেনই বা এত রাতে দাঁড়িয়েছিল? তারপর ওসব চিন্তা বাদ দিয়ে আবার নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাই। পরের দিন রাতের বেলা খেয়াল করে দেখি সিগারেটের প্যাকেটে একটাও সিগারেট নেই, অথচ আজ অনেক রাত জেগে ল্যাপটপে অফিসের কিছু জরুরি কাজ করতে হবে। সিগারেট না হলে চলবেই না। তাই বাসা থেকে বেরিয়ে পড়লাম সিগারেট কেনার উদ্দেশ্যে। সিগারেটের দোকানটা যেতে হলে কবরস্থানের সামনে দিয়ে যেতে হতো। আমি যাবার সময় কিছু না দেখলেও ফিরে আসার সময় দেখি সেই মেয়েটি কবরস্থানের গেটের গ্রিলটা ধরে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে চাঁদের দিকে। আমি আবারও জিজ্ঞাসা করলাম, এক্সকিউজ মি, হু আর ইউ? আপনি কি করছেন এখানে? এবার মেয়েটি পালিয়ে না গিয়ে আমার কথার উত্তর দিল এবং বলল, হাই, আই এম রেনা। কবরস্থানের ওই পাশে যে দোতলা বাড়ি, ওখানে আমি থাকি। এবার মেয়েটি আমাকে জিজ্ঞাসা করল, তুমি কে? উত্তরে আমি বললাম, আমার নাম বিদ্যুৎ, আমি বাংলাদেশ থেকে এসেছি। এরপর অ্যারিনার সাথে বিভিন্ন বিষয় নিয়ে গল্প গুজব করার পর রাত প্রায় 2টার দিকে তার থেকে বিদায় নিয়ে চলে আসি। আসার সময় পিছন ফিরে দেখি তখন আমার পথের দিকে চেয়ে রয়েছে অ্যারিনা। আমি হাত নেড়ে বাই দিলে সেও মুচকি হেসে বাই দিয়ে চলে যায়। সারা রাত ঘুম হলো না কিছুতেই। ওর কথা বলার ভঙ্গি, মিষ্টি হাসি মাখা মুখ, মায়াবী চাহনি, কেন জানি না কিছুই ভুলতে পারছিলাম না। আমি বুঝলাম আমার অ্যারিনাকে বেশ পছন্দ হয়েছে। পরের দিন অফিসে কোনো কাজেই মন বসছিল না। সবকিছু যেন আমার কাছে বিষাদময় হয়ে উঠেছে। তার সাথে দেখা করার জন্য আমি যেন উন্মাদ হয়ে গেছি। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে নেমে আসে আকাঙ্ক্ষিত রাত। ব্যাকুল হয়ে ছুটে যাই কবরস্থানে। গিয়ে দেখি আমার আগেই সে এসে বসে আছে। আবার শুরু হয় রাত ভোরের জন্য প্রেমালাপ। এভাবেই বইতে থাকে আমাদের ভালোবাসার তরী প্রায় মাসখানেক। এর মধ্যে আমরা বেশ অনেকবার ইন্টিমেটও হয়েছি। তবে আমি এতদিনে ওকে কখনো দিনের বেলায় দেখা করতে বলতে পারতাম না, বা লোকালয়ে কিংবা রেস্তোরাঁয় নিয়ে যেতে পারিনি, কারণ সে রাজি হয়নি। সবসময় সে আঁধারে থাকতেই বেশি পছন্দ করত। হাসি আনন্দে যেন মুখরিত হয়ে ওঠে আমার জীবন। আসলে আপনজনদের ছেড়ে এই প্রবাসে একা থাকার যে যন্ত্রণা, সেই যন্ত্রণার সিংহভাগ ভুলে গিয়েছিলাম আমি অ্যারিনাকে পেয়ে। অ্যারিনা যেন আমার প্রফুল্লতার প্রধান মাধ্যম হয়ে উঠেছিল। বুঝলাম অ্যারিনার মধ্যেই আমার সুখ লুকিয়ে আছে। খুশি আর আনন্দে পরিপূর্ণ হয়ে উঠেছে আমার জীবন। জানতাম না এই ক্ষণস্থায়ী সুখ আমার জীবনে বেদনায় জর্জরিত ইতিহাস হয়ে থেকে যাবে। এর মধ্যে আমি খেয়াল করি আমার শরীরে অদ্ভুত রকমের কিছু পরিবর্তন ঘটতে শুরু করেছে। যেমন চোখের নিচে কালো দাগ, মারাত্মকভাবে ওজন কমে যাওয়া, শরীর দুর্বল হয়ে যাওয়া, ঠিক যেন আমি রক্ত স্বল্পতায় ভুগছি। ডাক্তার দেখালে ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বলেন, আপনার শরীরে তো রক্তের পরিমাণ খুব কম, কিন্তু রক্ত কমে যাওয়ার কোনো কারণ তো বোঝা যাচ্ছে না। ধীরে ধীরে আমার শরীর এতটাই দুর্বল হয়ে গিয়েছে যার জন্য আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। হাসপাতাল থেকে ফিরে আমার এক কলিগকে অসুস্থতার কথা জানালে কলিগ আমাকে পরামর্শ দেয় যে আমি যেন পাশের চার্চের ফাদারের সঙ্গে দেখা করি। কথা মতো পরের সানডে চলে গেলাম সেই ফাদারের সঙ্গে দেখা করতে। গিয়ে ফাদারকে চার্চেই পেলাম এবং আমার অসুস্থতার বিষয়ে জানালাম। সব শুনে ফাদার আমাকে কিছু প্রশ্ন করে। ফাদার আমাকে প্রথমে জিজ্ঞাসা করেন, তুমি কি বর্তমানে কোনো মেয়ের সাথে সম্পর্কে আছো? আমি বলি যে হ্যাঁ ফাদার। ফাদার আবার জিজ্ঞাসা করেন, মেয়েটির নাম কি অ্যারিনা? আমি অবাক হয়ে যাই, উত্তর দিই হ্যাঁ। ফাদার আবার জিজ্ঞাসা করেন, মেয়েটি কি সাদা নাইটি পরে তোমার সঙ্গে কবরস্থানে দেখা করে? বিস্ময়তা যেন চরমতম সীমা ছুঁয়েছে, কারণ এতদিন যে নির্জন স্থানে দেখা করেছি তা কোনো মানুষের জানার কথাই না। তবে ফাদার কি করে জানলো? এবার ফাদার কিছুটা অবাক করা তথ্য দেন। ফাদারের কথাগুলো শুনে যতটা না অবাক হয়েছি তার থেকেও 1000 গুণ বেশি কষ্ট পেয়েছি। ফাদারের কথাগুলো ছিল এই রকম। ফাদার বলছেন, কিছু বছর আগে ঠিক তোমার মতো এক রোগী আমার কাছে এসেছিল।
ছেলেটি ইন্দোনেশিয়ান যুবক, তার অসুস্থতার ধরন হুবহু তোমার মতন। তারও অ্যারিনা নামের মেয়ের সাথে রিলেশন ছিল, কিন্তু তার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে তাকে আর বাঁচানো যায়নি। এবার আমি ফাদারের উপর বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলাম, ওর মৃত্যুর সঙ্গে অ্যারিনার কি সম্পর্ক? এবার ফাদার যে কথাগুলো বলে সেটা শুনে বুকের ভেতরটা যেন রাগে, দুঃখে, কষ্টে যেন দম বন্ধ হওয়ার অবস্থা। মুহূর্তে পায়ের নিচের মাটি সরে যায়। আমার মস্তিষ্ক ভালো মন্দ উপলব্ধি করার মতো অবস্থায় নেই। ফাদার বলে, তুমি যে মেয়ের সাথে রিলেশনে আছো সে কোনো মানুষ না। বেশ কিছু বছর আগে কিছু বখাটে যুবক মিলে কবরস্থানের পাশের বাসার সামনে থেকে একটি মেয়েকে অপহরণ করে নিয়ে আসে কবরস্থানের ভিতর। পাশবিক নির্যাতন করে মেয়েটাকে খুন করে সেখানেই পুঁতে রেখে যায়। 3 দিন পর পুলিশ যখন মেয়েটির লাশ উদ্ধার করে তখন দেখে সেটা অ্যারিনা। পরনে ছিল সাদা রঙের নাইটি। তারপর থেকে রাত 12টার পর মাঝে মাঝেই অ্যারিনাকে কবরস্থানের মধ্যে ঘোরাঘুরি করতে দেখা যায়। প্রতিশোধের নেশায় অ্যারিনার আত্মা ভয়ানক প্রেতশক্তি অর্জন করেছে। এই বলে ফাদার চুপ হয়ে যায়। আমি অ্যারিনার ভালোবাসায় এতটাই সম্মোহিত হয়ে গিয়েছিলাম যে ফাদারের কথাগুলো আমার কানে গরম লোহার মতো জ্বালা করছিল। কোনো কথাই আমার বিশ্বাস হচ্ছিল না। আমি যেন পুরো হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছি। আমি বারবার প্রার্থনা করছিলাম ফাদারের কথাগুলো যেন মিথ্যা হয়। এরপর ফাদারের কথাগুলো যাচাই করার জন্য চলে যাই অ্যারিনার দেখানো সেই বাড়িতে। গিয়ে দেখি বাড়ির সামনে বৃদ্ধ বয়সী একজন ওয়াচম্যান বসে আছেন। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, এটা কি অ্যারিনার বাড়ি? ওয়াচম্যান আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলেন, ইয়েস। আমি আবার জিজ্ঞাসা করি, আচ্ছা অ্যারিনা কি বাসায় আছে? এবার লোকটি বেশ ক্ষেপে গিয়ে বলেন, আর ইউ ম্যাড? অ্যারিনা মারা গেছে প্রায় 6 বছর আগে। ওই যে ওইটা অ্যারিনার কবর। ওয়াচম্যানের কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। বিরহ যেন আমাকে পুরো গ্রাস করে নিল। বাঁধ ভাঙা কান্না চলে আসে আমার চোখের সামনে। এরপর ভাবি, অ্যারিনা যদি মারা গিয়ে থাকে তাহলে আমি এতদিন কার সঙ্গে মেলামেশা করতাম? বিষণ্ণ হয়ে হাঁটা শুরু করলাম কবরস্থানের মধ্যে দিয়ে। হাঁটতে হাঁটতে একটি কবরের উপর একটা লেখায় চোখ যায়। দেখি বড় বড় অক্ষরে সেখানে লেখা, অ্যারিনা গনসালভিস, জন্ম তারিখ 17 মে 1985, মৃত্যু 11 জুন 2004। লেখাগুলো পড়ার পর আমি আর নিজেকে ধরে রাখতে পারি না। কবরটা ধরে অনেকক্ষণ কেঁদেছিলাম। আমার কান্না দেখে ওয়াচম্যান খবর দেয় অ্যারিনার বাবা মাকে। অ্যারিনার বাবা এবং ছোট ভাই এসে আমাকে জিজ্ঞাসা করেন, কে তুমি? অ্যারিনাকে কিভাবে চেনো? আমি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে চলে আসি। এরপর শারীরিক অসুস্থতা দেখিয়ে অফিস থেকে 1 সপ্তাহের ছুটি নিই। অ্যারিনার বিরহ আমাকে এমনভাবে গ্রাস করেছে যে বিরহ যন্ত্রণা কমানোর জন্য আমি সবসময় মদের নেশায় বিভোর থাকতাম। একদিন রাতে আনুমানিক 2টো বাজে হঠাৎ ঘুম ভেঙে গেল। তখন খুব মিস করছিলাম অ্যারিনাকে। তাই ভাবি, যা হবে দেখা যাবে, আজ যেই ভাবা সেই কাজ। চলে গেলাম কবরস্থানের মধ্যে, যেখানে আমরা সব সময় কাটাতাম। গিয়ে যা দেখি সেটা দেখে অ্যারিনার প্রতি যে ভালোবাসা ছিল তা মুহূর্তেই রাগে এবং ঘৃণায় পরিণত হয়। দেখি আমার সাথে যেভাবে অন্তরঙ্গ হয়ে অ্যারিনা সময় কাটাতো, ঠিক একইভাবে সেই একই স্থানে অন্য এক যুবকের সাথে সময় কাটাচ্ছে অ্যারিনা। সেই ছেলেটিকে আমি চিনি। ওর নাম আহমদ। বাড়ি পাকিস্তানের কোনো একটি প্রদেশে। কিন্তু একটা বিষয় আমার সমস্ত রাগকে শান্ত করে দেয়। দেখি আহমদের শরীর থেকে লাল রঙের আলোকিত ধোঁয়ার মতো কি যেন একটা বের হয়ে অ্যারিনার শরীরে প্রবেশ করছে। বুঝলাম ফাদার যা বলেছেন তার সবই সত্যি। ঠিক একইভাবে হয়তো আমার শরীর থেকে রক্ত খেয়েছে অ্যারিনারূপী পিশাচটা। আরও বুঝলাম শিকারকে প্রেমের ফাঁদে ফেলে এরপর কৌশলে রক্ত খাওয়াই ওর মূল উদ্দেশ্য। এরপর নিজের রাগকে কন্ট্রোল করে চুপচাপ সেখান থেকে চলে যাই এবং ভাবতে থাকি এর তো একটা বিহিত হওয়া দরকার। তাই পরের দিন হাজির হই সেই চার্চের ফাদারের কাছে এবং ফাদারকে সবটা খুলে বলি এবং ফাদার সবটা শুনে আমাকে বলেন,
এই ডেভিলের সাথে মোকাবিলা করার ক্ষমতা আমার নেই, তবে আমি একটি ঠিকানা দিচ্ছি, তুমি বরং সেখানে গিয়ে দেখো। ফাদারের থেকে ঠিকানাটা নিয়ে সোজা গিয়ে হাজির হই সেই আহমদের বাড়িতে এবং ওকে অ্যারিনার ব্যাপারে সব খুলে বললে ও প্রথমে বিশ্বাস করতে না চাইলে প্রথমে অ্যারিনার কবর এবং চার্চের ফাদারের কাছে সবটা শুনে বিশ্বাস করতে বাধ্য হয়। এরপর আমি এবং আহমদ রওনা হই সেই ঠিকানা অনুযায়ী। ঠিকানাটা ছিল কোনো এক মসজিদের, আর ব্যক্তিটি ছিল মসজিদের ইমাম। ট্যাক্সি করে বেশ কিছুক্ষণ চলার পর পৌঁছই সেই মসজিদের সামনে। গিয়ে দেখি ইমাম আসরের নামাজ আদায় করে বের হচ্ছে। আমরা গিয়ে প্রথমে সালাম দিই এবং একটু সময় চেয়ে নিই ইমামের থেকে। তারপর পুরো বিষয়টা বুঝিয়ে বলি ইমাম সাহেবকে। শুনে ইমাম সাহেব বলেন, সত্যি বলতে যে কোনো দিন তো এসব কাজ হয় না, তোমরা বরং তোমাদের ঠিকানা দিয়ে যাও, আমি আগামী মঙ্গলবার তোমাদের সাথে দেখা করবো ইনশাআল্লাহ। তারপর ঠিক মঙ্গলবার দিন বিকেলে তিনি এসে হাজির হন আমার বাসায়। এরপর রাত 12টার সময় আহম্মদকে 1 বোতল পড়া পানি দিয়ে পাঠানো হয় অ্যারিনার সঙ্গে দেখা করতে, এবং এও বলা হয় যে সুযোগ বুঝে যেন এই পানি অ্যারিনার শরীরে ছিটিয়ে দেওয়া হয় এবং অ্যারিনা রূপী পিশাচ তার সব শক্তি ভুলে গিয়ে তারপর নিস্তেজ হয়ে পড়বে। এর কিছুক্ষণ পর আমরা গিয়ে দেখি আহম্মদ বিবস্ত্র অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছে, আর অ্যারিনা সামনের বেঞ্চের উপর বসে আছে। কিন্তু অ্যারিনার সেই মায়াবী মিষ্টি চেহারা আর মায়াবী নেই। সে যে কি ভয়ানক চেহারা ধারণ করেছে সেটা দেখে যে কারোর কলিজা কেঁপে উঠতে বাধ্য। কাঁধ থেকে ঘাটটা প্রায় 2 ফিট লম্বা হয়ে গেছে। বড় বড় চোখ দুটো যেন রাগে লাল রক্তবর্ণ ধারণ করেছে। চোখ এতটাই লাল হয়েছে মনে হচ্ছে গরম গলিত লাভা গড়িয়ে পড়বে চোখ থেকে। মুখের চোয়ালটা এক কানের নিচ থেকে অপর কানের নিচ পর্যন্ত বড় হয়ে গেছে, যেন আস্ত একটা মানুষের মাথা মুখের মধ্যে চলে যাবে, এবং অসংখ্য বড় সাইজের নোংরা দাঁতে মুখ ভর্তি। গড়গড় শব্দের সাথে মুখের কোণ দিয়ে গড়িয়ে পড়ছে লালা। গর্জন করার সময় দাঁতে দাঁতে ঘর্ষণের শব্দে যেন নতুন ভয়ের মাত্রা যোগ করছে। অর্ধেক কাটা নাকে 2 পাশে 2টো মোটা হাড়ের তৈরি রিংয়ের মতো কিছু, এবং মাথায় পাশে গরু বা মহিষের মতো বড় বড় 2টো কান। আধপোড়া লাশের মতো পুরো শরীরের চামড়া, মনে হচ্ছে কেউ গরম লোহা দিয়ে ছ্যাঁকা দিয়েছে পুরো শরীরে। মনের অজান্তে একটা প্রশ্ন জেগে উঠল মনের ভিতর, গত কয়েকদিন আগেও যে অ্যারিনাকে আমি আমার সর্বস্ব দিয়ে ভালোবাসতাম, এ কি সেই অ্যারিনা? যাই হোক, এত কিছু ভাবার সময় এখন নেই। ওদিকে ইমামকে দেখে অ্যারিনা প্রচণ্ড ক্ষেপে গিয়ে ভয়ঙ্কর গর্জন করে হা করে ছুটে আসে ইমামের দিকে, কিন্তু মনে হলো কোনো এক অদৃশ্য শিকলে বাঁধা রয়েছে ওর হাত পা। বাঁধা অবস্থায় হিংস্র নেকড়ের মতো গর্জন করতে থাকলো অ্যারিনা রূপী পিশাচটা। ভয়ে আমার পুরো শরীর হিম হয়ে আসে। হার্টবিট এতটা বেড়ে গেছে মনে হচ্ছে কলিজাটা বুক ছেড়ে বেরিয়ে আসবে। নীরবতা ভেঙে ইমাম আমার কাঁধে হাত দিয়ে বলল, ভুলেও ওর মায়ার জালে পা দেবে না, বাঁচার জন্য ও মায়ার আশ্রয় নিতে পারে, ধৈর্য ধারণ করবে আর ভয় পাবে না। এবার ইমাম সাহেব তার ব্যাগ থেকে একটা পানির বোতল বের করে আমাদের চারপাশে গোল করে বৃত্ত এঁকে তার মধ্যে বসে রিচুয়াল শুরু করলেন। ইমাম প্রথমে হাতে পানি নিয়ে তাতে কিছু একটা পড়ে ফু দিয়ে ছুঁড়ে মারে ওর গায়ে। শরীরে পানি পড়ার মতো আকাশের দিকে তাকিয়ে গলা ছেড়ে বিকট এক গগন কম্পিত করা চিৎকার দেয় অ্যারিনা। সেই চিৎকারে মনে হলো ঝনঝন করে কেঁপে ওঠে আশেপাশের গাছপালা। ঝাঁ চকচকে চাঁদের আলোয় আলোকিত আকাশ বদলে মুহূর্তে ঘিরে আসে নিকষ কালো মেঘ। শুরু হয় তুমুল ঝড় এবং বজ্রপাত। দুমড়ে মুচড়ে ভেঙে পড়ছে বড় বড় গাছের ডালগুলো। অবস্থা দেখে মনে হলো এক্ষুনি বুঝি পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিন্তু ইমাম আমাকে অভয় দিলেন, বললেন, ভয় পেও না, এসব শয়তানের সৃষ্টি করা মায়া। এদিকে হুজুর তার কাজ চালিয়ে যাচ্ছেন। দেখলাম হুজুর চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু একটা পড়ছেন। হুজুরের চেহারা ভয় এবং ক্লান্তির ছাপ দুয়ে পরিপূর্ণ। ওদিকে একই ভঙ্গিতে শয়তান পিশাচটাও চোখ বন্ধ বিড়বিড় করে কিছু একটা পড়ছে। বুঝলাম পবিত্র শক্তির সাথে শয়তানি শক্তির যুদ্ধ চলছে। এভাবে যুদ্ধ চলে প্রায় 1 ঘন্টা। এবার দেখি শয়তানটা বিকট চিৎকার দিয়ে লুটিয়ে পড়ে মাটিতে। হুজুরও কাত হয়ে পড়ে যেতে যেতেই আমি হুজুরকে ধরে ফেলি।
দেখি হুজুরের নাক দিয়ে গল গল করে তাজা রক্ত বের হচ্ছে। হুজুর পুরো ক্লান্ত আর বিধ্বস্ত। আমি হুজুরের মাথায় এবং মুখে হালকা করে পানি দিলে হুজুর চোখ মেলে তাকায়। এরপর আমি আর হুজুর একসাথে তাকাই, দেখি অ্যারিনার রূপধারী মায়াবিনী পিশাচটির দিকে। দেখি পিশাচটি আর সেখানে নেই, সেখানে পড়ে আছে এক আধপোড়া কাকের মৃতদেহ। এবার হুজুরের নির্দেশ মতো আশপাশ থেকে কিছু খড়কুটো নিয়ে এসে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিই কাকটাকে। এরপর আহম্মদের অজ্ঞান হওয়ার কারণ জিজ্ঞাসা করলেও বলে, আমি এসে দেখি অ্যারিনা আমার অপেক্ষায় বসে আছে। আমি কথার মাঝে সুযোগ বুঝে ওর গায়ে পানি ছিটাতেই ভয়ানক হুঙ্কার দিয়ে মুহূর্তেই সে এক ভয়ানক চেহারা ধারণ করে। আমি ওর ভয়ানক চেহারা দেখে ভয়ে অজ্ঞান হয়ে যাই। তারপর আর কিছু মনে নেই। তারপর আমরা ওকে ওর বাড়ি দিয়ে চলে আসি নিজের রুমে। এর পরের দিন সকালে হুজুর সব কিছু খুলে বলেন আমাকে, এবং হুজুরের কথাগুলি ছিল অনেকটা এই রকম। তোমরা যাকে মৃত মেয়ের আত্মা বলে মনে করছো, সেটি কোনো আত্মা নয়। মূলত এটি মেয়েটির সাথে থাকা তার পালিত মহিলা জিন, যাকে কারিন জিন বলে। অ্যারিনার মৃত্যুর পর জিনটি স্বাধীন হয়ে যায় আর শয়তানির পথ বেছে নেয়। তাই তার শয়তানি ক্ষমতা বৃদ্ধির জন্য যুবক বয়সী ছেলেদের রক্তপান করে এবং তাদের হত্যা করে। তবে এই যাত্রায় তোমার জন্য শেষ রক্ষা হলো না। পবিত্র শক্তির কাছে শয়তানের পরাজয় হয়েছে। এই বলে হুজুর তার কথা শেষ করেন। তবে একটা কথা ঠিক, অ্যারিনার আসল পরিচয় জানার আগে ওকে যতখানি এবং অনেকখানি অ্যাকচুয়ালি ভালোবাসতাম, আমার জীবনে এতটা ভালো আর কোনোদিনও আমি হয়তো কাউকে বাসতে পারবো না। এই বলে বিদ্যুৎ ভাই আবেগ এবং বিষাদময় একটা পরিণতিহীন প্রেমের গল্প শেষ করলেন। হ্যালো বন্ধুরা, আজকের ঘটনাটি ছোট কিন্তু মন মুগ্ধকর একটি ঘটনা। চলুন দেরি না করে শুরু করা যাক। কালো ছায়ার ডাক। রাত তখন প্রায় 12টা। গ্রামের নাম শিউলিপুর। চারদিকে নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে ঝিঝি পোকার শব্দ। রাহাত সেদিন একা বাড়িতে ছিল। বাবা মা শহরে গেছে আর সে পড়াশোনার জন্য গ্রামেই থেকে গেছে। হঠাৎ করে দরজায় ঠক ঠক শব্দ হলো। রাহাত প্রথমে ভেবেছিল হয়তো বাতাসে দরজা নড়ছে, কিন্তু আবারও একই শব্দ, এইবার একটু জোরে। কে? কাঁপা গলায় জিজ্ঞেস করলো সে। কোনো উত্তর নেই। ধীরে ধীরে দরজার কাছে গিয়ে সে কান লাগালো। বাইরে যেন কারো ফিসফিস আওয়াজ, রাহাত দরজা খোল। ওর শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ এই কণ্ঠটা সে চিনতে পারছে। এটা তার মৃত দাদির গলা। দাদি মারা গেছে প্রায় 2 বছর আগে। ভয়ে তার হাত পা কাঁপতে লাগলো। তবু কৌতূহল সামলাতে না পেরে দরজার ছোট্ট ছিদ্র দিয়ে বাইরে তাকালো। কেউ নেই, কিন্তু মাটিতে একটা ছায়া, যেন কেউ দাঁড়িয়ে আছে অথচ শরীর নেই। হঠাৎ করে দরজা নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেল। রাহাত পিছিয়ে গেল। তার চোখের সামনে অন্ধকার থেকে একটি কালো অবয়ব বের হয়ে এলো। মুখ নেই, চোখ নেই, শুধু গভীর অন্ধকার। তুই আমাকে ভুলে গেছিস। ফিসফিস শব্দটা যেন চারদিক থেকে আসছে। রাহাত চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। হঠাৎ করে ঘরের সব বাতি নিভে গেল। পুরো ঘর অন্ধকারে ঢেকে গেল। তারপর সেই ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। তার চারপাশে ঠান্ডা বাতাস ঘুরপাক খাচ্ছে। রাহাত চোখ বন্ধ করে ফেলল। ঠিক তখনই তার মোবাইলের টর্চ হঠাৎ জ্বলে উঠল। আলোটা ছায়ার দিকে পড়তেই সেটা থেমে গেল। তারপর ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। রাহাত সাহস করে চোখ খুলে, ঘরে আর কেউ নেই। সবকিছু আবার স্বাভাবিক। সে ভাবল হয়তো সবই তার কল্পনা। কিন্তু যখন দরজাটা বন্ধ করতে গেল, সে দেখল দরজার বাইরে মাটিতে কাদার উপর লেখা, আমি আবার আসব। রাহাত দরজা বন্ধ করে দেয়, কিন্তু তার বুকের ভেতর ভয়টা থেকে যায়। সেই রাতের পর থেকে প্রতি রাতেই ঠিক 12টায় দরজায় আবার ঠক ঠক শব্দ শোনা যায়। ঘটনা 2। ঘটনাটা আমার নিজের না, আমার এক বড় ভাইয়ের কাছ থেকে শোনা। তিনি তখন রাঙামাটির এক পাহাড়ি এলাকায় কাজ করতেন। জায়গাটা খুব নির্জন, চারদিকে শুধু পাহাড় আর ঘন জঙ্গল। সন্ধ্যের পর মানুষজন তেমন বের হতো না। ভাই আর তার 2 বন্ধু একটা টিনের ঘরে থাকত। কাছাকাছি আর তেমন কোনো বাড়ি ছিল না, শুধু একটু দূরে একটা পরিত্যক্ত ঝুপড়ি ঘর ছিল, যেটা নিয়ে এলাকার লোকজন নানা গল্প বলতো। একদিন রাতে প্রায় 11টার দিকে
হঠাৎ দরজায় টোকা পড়ে। টক টক টক। এত রাতে কে আসতে পারে ভেবে সবাই অবাক। ভাইয়া দরজা খুলতেই দেখে এক মাঝবয়সী লোক দাঁড়িয়ে আছে। কাপড় চোপড় কাদা মাখা, চোখ দুটো কেমন ফাঁকা ফাঁকা। লোকটা কাঁপা গলায় বলল, ভাই একটু থাকতে দেন, রাস্তা হারিয়ে গেছি। এলাকার নিয়ম অনুযায়ী কাউকে ফিরিয়ে দেওয়া ঠিক না, তাই তাকে থাকতে দেওয়া হলো। লোকটাকে পাশের ছোট ঘরে শুতে দেওয়া হলো। সব ঠিকই ছিল, কিন্তু রাত ঠিক 12টার পর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হয়। প্রথমে হালকা শব্দ, মনে হচ্ছিল কেউ যেন মাটি খুঁড়ছে। খুঁড় খুঁড় খুঁড়। একজন ভাবল বাইরে কোনো পশু হবে, কিন্তু শব্দটা স্পষ্ট ওই লোকটার ঘর থেকেই আসছিল। এরপর শব্দটা বদলে গেল, মনে হচ্ছিল কেউ কাঁচা মাংস ছিঁড়ছে। চর্ব চর্ব চর্ব, সাথে খুব নিচু স্বরে গড়গড় শব্দ। ভাইয়ার গা কাটা দিয়ে উঠল। তারা তিনজন একসাথে দরজার কাছে গিয়ে কান পাতল। হঠাৎ ভেতর থেকে কারো কষ্টে দম বন্ধ হয়ে আসার মতো শব্দ শোনা গেল। একজন আর সহ্য না করে দরজায় ধাক্কা দিল। কোনো সাড়া নেই। দরজা ঠেলে খুলতেই যা দেখল, ঘরের মাঝখানে লোকটা বসে আছে, কিন্তু মানুষটার চেহারা আর আগের মতো না। তার মুখ রক্তে ভরা, আর সামনে একটা মৃত বুনো প্রাণীর শরীর, অর্ধেক খাওয়া। সবচেয়ে ভয়ঙ্কর ছিল লোকটা তাদের দিকে তাকিয়ে হাসল। দাঁতগুলো স্বাভাবিক না, লম্বা আর ধারালো, চোখ পুরো লাল। তারপর হঠাৎ সে বলল, দেখছোস, কাউরে কইবি না। কথা শেষ হতেই ঘরের ভেতরের বাতাস ঠান্ডা হয়ে গেল। 1 সেকেন্ডের মধ্যে লোকটা অদৃশ্য, একেবারে নেই। তিনজন এত ভয় পেয়ে যায় যে ওই রাতেই বাইরে বের হয়ে আগুন জ্বালিয়ে বসে থাকে। সকাল হলে তারা গ্রামের লোকজনকে সব খুলে বলে। গ্রামের এক বয়স্ক মানুষ শুনে চুপ হয়ে যায়। সে বলে, ওটা মানুষ না, পাহাড়ের জিনিস, মাঝে মাঝে মানুষ রূপ নিয়ে আসে। পরে তারা গিয়ে সেই ঘরটা দেখে। মাটিতে রক্ত নেই, কিছুই নেই, শুধু মেঝেতে নখের দাগের মতো কিছু আঁচড়, আর দরজার পাশে শুকনো কাদায় একটা অদ্ভুত পায়ের ছাপ, যেটা মানুষের না, আবার পুরো পশুরও না। সেই ঘটনার পর থেকে ভাইয়া আর একদিনও সেখানে থাকেনি। এখনো নাকি ওই এলাকায় রাতে কেউ একা যায় না। ঘটনাটি খুব সুন্দর, আশা করি আপনাদেরকেও ভালো লাগছে। এখন চলুন চলে যাই আমরা পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে যেই ঘটনা নিয়ে এসেছি, এই ঘটনাটি রংপুরে ঘটেছে এবং বলেছেন আব্দুল জব্বার, এবং ঘটনা ঘটেছেন জব্বারের চাচার সাথে, নাম তার আব্দুল রফিক। তো জব্বার ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন। চলুন শুরু করা যাক জব্বারের এই ভৌতিক ঘটনা। আব্দুল রফিক দিনমজুরি কাজ করত এবং গ্রাম এলাকায় বিভিন্নভাবে যখন সারাদিন কাজ করা হয়, কাজ করা শেষে কিন্তু একটা আড্ডার পরিবেশ হয়। ঠিক মাগরিব আজানের পর, হালকা গরমের দিন, ঠিক মতো বিদ্যুৎ থাকে না, বিদ্যুৎ চলে যাওয়ার পর সবাই একসাথে আড্ডা দেয়। গরম 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 ভাব এবং ঝিঝি পোকার ঝিঝি যখন শব্দ হয় চারিদিকে, তখন আব্দুল জব্বার এবং তার চাচা আব্দুল রফিক আরও সবাই মিলে বসে থেকে আড্ডা দিচ্ছে। আড্ডা দেওয়ার মাঝে একসময় তার পাশেই একটা হালকা জঙ্গল ছিল। ওই জঙ্গলের মধ্যে ফিস 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 একটা আওয়াজ শোনা যায় এবং ওই আওয়াজটা শোনার পরে একজন উঠে যায়। উঠে যাওয়ার পরে তখন কাছে যখন যেতে লাগবে, তখন মোবাইলের হালকা ফ্ল্যাশ জ্বালায়, লাইট জ্বলে দেখে ওখানে বিশাল বড় একটা কালো সাপ। সাপ দেখে তিনি চিৎকার করে ওঠে এবং বলে, এখানে বিশাল বড় একটা সাপ, যদি আমি না দেখতে পাইতাম তাহলে আমরা যেভাবে বসে আছি এসে মনে হয় কামড় মারত। আর কালো কিসকিসা, ওটা বিষাক্ত সাপ। তখন সবাই ভয় করে, কিন্তু আব্দুল রফিক সাহেব তিনি কোনো ভয় করে না। কৃষি কাজ করে, বোঝেন, শরীরে শক্তি বেশি, একটা লাঠি নেওয়ার পর বলে, এই সাপকে মেরে ফেলে দেব। তখন ওই সাপের কাছে যাওয়ার পরে ওই সাপটা যখন আঘাত করে, তখন সাপটা আরও বেশি ফসফস শুরু করে। তখন তার মুখতি মারতে শুরু করে, মারতে মারতে একসময় কাতর হয়ে যায় এবং ওই সাপটা দেখেই মনের মধ্যে এবং শরীরের মধ্যে ভয় একটা ভাব চলে আসে। সবাই বলতেছে এরকম সাপটা মারা ঠিক হয়নি, সাপটা দেখে অন্যরকম মনে হচ্ছে, আর সাপটা অনেক ভয়ঙ্কর। কি করবে? রফিককে বলে ওই সাপকে ফেলে দেওয়া আসা উচিত আমাদের সবারই। তখন এলাকার লোক ঘুরে যায় সাপটা দেখার জন্য। তারপরে এরই মাঝে হঠাৎ করে কারেন্ট চলে আসে।
কারেন্ট আসার পরে কিছু কিছু লোক বাসায় চলে যায় এবং ওই সাপটা কি করবে, তখন রফিক এবং রফিকের 2 বন্ধু মিলে ওই সাপকে নিয়ে যে মানে ফেলে দিবে সিদ্ধান্ত নেয়। তখন রফিক বলে, আমরা শুনেছি সাপ যদি ফেলে দেওয়া হয় তাহলে বেজি নাকি আসে সাপটাকে ভালো করে দেয়, তাহলে এই সাপটাকে আমরা আগুন দিয়ে পুড়ে ফেলে দেবো। পাশে খেরের পালা, তখন একটু খড় নেয়, নেওয়ার পর একটু হালকা শুকনো পাতা নেয়, নেওয়ার পর আগুন জ্বালিয়ে দেয়। আগুন জ্বালিয়ে দেওয়ার পরে ওর মধ্যে একটু কুঞ্চি দেয়, কুঞ্চি লার্কি সব কিছু দেওয়ার পরে যখন আগুন দগদগ করে জ্বলতে শুরু করছে তখন ওই সাপটাকে আগুনের মধ্যে দিছে। দেওয়ার পরে এক সময় পুড়তে পুড়তে ওটা কয়লা হয়ে গেছে, তখন হাড় সহ ওটাকে জঙ্গলে ফেলে না দিয়ে মাটির তলে পথ দিয়ে রেখেছে। তে রেখে দেওয়ার পরে তখন সবাই বাসায় চলে গেছে, আব্দুর রফিক বাসায় চলে গেছে। যাওয়ার পরে হাত মুখ ধুছে সাবান দিয়ে, গোসল করছে, করার পর ভাত খাওয়া দাওয়া করছে, করে ওরই মনে ওই ঘুমাচ্ছে। ঘুম আসার পর ঠিক রাত 1টার দিকে স্বপ্নে দেখে একটা মানে ওই প্রচুর আগুন ধরছে। আগুন ধরার পরে ওই রফিকের গায়ে শরীরে আগুন ধরছে। রফিক চিৎকার করতেছে, চিৎকার করতে করতে ওই আগুন অবস্থায় পাশে দেখে একটা মানে কালো একটা অবয়ব সিস্টেম রফিকের দিক চেয়ে আসে আর দাঁত বার করে হাসতেছে আর এমন ভাব নিয়ে আসে মনে হয় রাগে ফুলতেছে, রফিককে মেরে ফেলে দিবে, শুধু ইশারা দিচ্ছে। তখন রফিক এরকম পড়তে 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 যে একটা পুকুরের মধ্যে লাফ মারে, লাফ মারার পর পুকুর থেকে উঠতে পারে না, মনে হয় ওর ঘাড়ের ওপর কে জানি মানে হাত দিয়ে ঠেসে ধরে আছে পুকুরের মধ্যে। চিৎকার করে এরকম করতে 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 যখন নিঃশ্বাস একবারে বন্ধ হয়ে যাবে তখন হঠাৎ করে আব্দুর রফিক মানে চোখ মেলায়, মানে স্বপ্ন থেকে জেগে ওঠে। ওঠার পরে দেখে তার পুরোটা শরীর ঘেমে গেছে। তখনও রফিক মানে বুঝতে পারেনি, ভাবছে হয়তো বা এটা ভয়ানক একটা স্বপ্ন দেখলাম, এটাই মনে করছে। তারপরে ওই রাতটা পার হয়ে চলে যায়, তিনি কাজে যায়। কাজে যাওয়ার পরে যখন মাঠে কাজ করে সবাই একসাথে, কাজ করতে করতে সাইডে যখন চলে যায় কাজের ক্ষেত্রে, তখন একা পড়ে যায় রফিক। ওই একা কাজ করতে করতে পাশে একটা জঙ্গলের মধ্যে থেকে ওই যে আগের দিন যেরকম রাতে ফসফস করতেছিল ওই রকম ওখানে আরও বেশি দ্বিগুণভাবে ফসফস করতেছে। তখন উনি ভাবে এটা মনে সাপ, সবাইকে ডাক দেয়। ডাক দেওয়ার পর দেখতে যাওয়ার পর দেখে ওখানে যেরকম সাপ মারছিল ওই রকমই বিশাল বড় একটা সাপ ওখানে মানে ফেনা তুলে বসে আছে। মনে হয় সাপটা চোখ মনে হয় রফিকের দিকে এবং চোখ চেয়ে আসে আর জিভা বের করে রফিকের দিকে এরকম এরকম করতেছে। তখন রফিক সবাই মিলে বলে, এই সাপ চল এখান থেকে চলে যাই, বিশাল বড় সাপ, তার দেহ অনেক বড়। তখন রফিক বলে একে মেরে ফেলে দেবো, তো লাঠি লিয়ায়, কালকে একটা মারছি আজকে এটা মারি। তখন মারার আগে ওই সাপটা আস্তে আস্তে চলে যায়। তখন ওই সাপকে আর দেখতে পায় না, অল্প একটু যাওয়ার পর সাপটা উধাও হয়ে যায়। তখন সে বেঁচে গেল, চলে গেল। রফিকের প্রচুর সাহস। এরকম হওয়ার পরে কাজ করতে 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 সন্ধ্যা লেগে যায়, তখন বাসায় চলে আসে। আসার পরে বাসায় ওদের পাশের দোকানে চড়াট আছে, চড়াটির মধ্যে বসে থেকে সবাই আড্ডা দেয় এবং সাপের গল্প হয়। তখন কথায় কথায় রফিক বলতেছে, আজকে এরকম সাপেরা বার ছিল, আমি যেখানে কাজ করছিলাম ওখানে সাপেরা বের হয়েছিল, মারতে পারিনি, চলে গেছে, হঠাৎ করে উদাও হয়ে গেছে। তখন ওখানে একটা মুরব্বী লোক বলতেছে, দেখো তুমি কালকে সাপ মারছো, আজকে এরকম সাপ বাড়াচ্ছে, তুমি একটু সাবধানে থাকো, কেন সাপ অনেক সময় জিন ভূত সাপ বিড়াল কুকুর এরকম সেজে রূপ নিয়ে আসে। তখন রফিক বলে, না না জিন আসতে পারবে, জিন কেউ মেরে ফেলে দেবো, জিন আমাদের চেনে, এরকম করে বলার পরে রফিক চলে যায়। যাওয়ার পর ভাত খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়ে, কিন্তু তখন সেদের ওটি ঘুম ধরতেছে না, মনে হয় চোখের মাঝে খুশি সাপের কথা মনে পড়তেছে। এরকম করতে করতে এক সময় ঘুমিয়ে পড়ে। ঠিক রাত 2টার দিকে রফিক স্বপ্নে দেখে ওই সাপটা মানে 2টা সাপ, এক সাপের গায়ে আগুন জ্বলতেছে, আরেক সাপ ওখানে বসতে কান্না করতেছে। এবং যখন রফিককে দেখতে পাইছে তখন ওই সাপটা মনে হয় উড়ে যায় রফিককে মারবে। তখন রফিক ওখানে দৌড় মারে, দৌড় মারতে মারতে দেখে ওই সাপটাকে হারিয়ে ফেলতেছে, দৌড় মারে চলে যাচ্ছে। আসার পর দেখে শুধু কালো আর কালো মানুষের মতো কি জানি পড়ে আছে, অবয়ব বেশি অনেক। তখন ওরই মাঝে ওই হারিয়ে গেছে। হালকা দেখেছে কি হয়েছে দেখি, তখন দেখে একটা লাশ পড়ে আছে, ওই লাশটাকে নিয়ে যাচ্ছে সব জিনগুলো মানে আগুন দিয়ে পোড়ার জন্য। তখন যখন আগুন দিয়ে পোড়ার জন্য শ্মশানে নিয়ে গেছে, যাওয়ার পরে ওই মুখটা খুলে যখন আগুনে দিবে তখন দেখে ওই লাশটা আর কারো না, ওই লাশটা হচ্ছে রফিকের। আগুন দিয়ে পুড়বে, আগুন দিয়ে পুড়ে দগদগ হয়ে কালো হয়ে গেছে, আবার পুড়বে। তখন রফিকের পায়ে নিচা মাটি নেই, তখন রফিক প্রচুর ভয় করে এবং ওই সাহসে মানুষ ওখান থেকে আসবে আর আসতে পারতেছে না। তার পেছনের দিক চেয়ে দেখে শুধু অবয়ব কালো কিসকিসা
কি জানি পড়ে আছে, চোখ সবারই চোখ রক্তের মতো জ্বলতিছে এবং আগুনের সীসা বাড়াচ্ছে। আর সবারই দাঁতের মধ্যে দুইটা দাঁত অনেক বড় বড়, এবং যখনই হা করছে তখন এমন বিশ্রী চেহারা, যখন হাসি মারছে সবাই একসাথে, তখন রফিক ওখান থেকে চিৎকার করতে শুরু করছে। কিন্তু রফিকের মনে হয় গলা দিয়ে কোনো সাউন্ড বাড়াচ্ছে না, চিৎকার বাড়াচ্ছে না, বাঁচাও বাঁচাও বলতেছে। আশপাশে কেউ নেই, কোথায় গেছে, কোন একটা অজানা জায়গাও চিনতে পারতেছে না, কেমনভাবে বাসায় যাবে সেটাও বুঝতে পারতেছে না। এরই মাঝে এরকম করতে করতে রফিক যখন ছটফট করতে শুরু করছে, তখন সব জিনগুলো রফিককে ধরার জন্য চলে যাচ্ছে এবং রফিকের গায়ে যখন সবাই ঝাঁপিয়ে পড়ছে, তখন রফিক বিছানা থেকে লাফ দিয়ে উঠছে। ওঠার পর দেখে তার হাত পাও কাঁপতিছে এবং বুকের মধ্যে মনে হয় হার্ট খালি টস টিস করতে শুরু করছে। এরকম করতে করতে একসময় রফিক তার বউকে ডাক দেয়, তারপর একটু পানি চাই, পানি খায়, পানি খাওয়ার পর বলতিছে এরকম ঘটনা দেখেছি। দেখার পর রফিকের বউ বলতেছে, তুমি স্বপ্নে দেখছো, ধীরে তুমি কালকে সাপ মারছো, সাপ দেখছো, হয়তো বা এইসব কিছুই তুমি স্বপ্ন দেখছো। ওরা এখনও ধারণা করেনি এটা একটা জিনের প্রভাব। এরপরে রফিক যখন শুয়ে থাকতে থাকতে চোখ খোলায় আছে, এরকম করে দেখে ঘরের কানির কি জানি অন্ধকারের মধ্যে মাটির ঘর লাল দুইটা চোখের মতো চলতেছে। তখন রফিক বলতেছে, এটা তো কোনো কারেন্টের লাইট না, আর কারেন্টের কোনো কিছু না। তখন তার বউকে ডাক দিয়ে বলে, দেখো তো এই কানিতে কি ওইটা লাল দুইটা দেখা যাচ্ছে চোখের মতো। তখন রফিকের বউ বলে, কোথায়, কিছু নেই তো। বলতেছে, কি বলো, ওই দেখা যাচ্ছে। তখন লাইট জ্বালার পর দেখে কিছুই নেই, রফিকও দেখতে পাচ্ছিস না। তখন আবার লাইট অফ করার সাথেই আবার ওই দুই চোখ দেখে পাই। আস্তে আস্তে চোখ মনে এগিয়ে আসবে, যখন হালকা কাছে এগিয়ে আসে তখন দেখে স্বপ্নে দেখা ওই সব জিনের মতো, যেমন চোখ বড় বড় এবং ওই রকম ভয়ানক দাঁত এবং কালো কিসকিসা, দেখলেই ভয় করবে। তখন ভয়ে চিৎকার করে উঠছে এবং রফিকের যখন চিৎকার করে উঠছে তখন গলাতে চাপ দিয়ে ধরছে। তখন রফিক ছটফট করতে শুরু করছে। তার বউ বলতেছে, কি হয়েছে তোমার, কি হয়েছে? তখন তার বউ তো দেখতে পারতেছে না। রফিক শুধু গলায় হাত দিয়ে শুধু চিৎকার করতেছে, কান্না করতেছে, বলে বাঁচাও বাঁচাও বাঁচাও। এরকম করতে করতে একরকম অজ্ঞান হয়ে পড়ে গেছে। রফিকের বউ কী করবে, ওই রাতে আশপাশে কিছু মানুষকে ডাক দেয়, বলে আমার স্বামীর কী জানি হয়েছে, বুঝতে পারতেছি না। তখন সবাই ওই রুমে আসে, আসার পর দেখে রফিক চোখ বন্ধ করে পড়ে আসে। তখন হালকা চোখে যখন পানি দেওয়া হয় তখন রফিক চোখ মেলায়, এবং সাধারণ মানুষ যখন জ্ঞান হারিয়ে ফেলবে তখন কিন্তু চোখ ছোট করে বের হবে, কিন্তু রফিকের চোখ অনেক বড় বড়, দুই চোখ বড় বড় গাছে ধন্দা লেগে ওপর দিক চেয়ে আসে, ধাম করে উঠে বসছে, যেমন মানুষ মানে ধ্যান করে এরকম করে বসছে। বসার পর বলতেছে, তোরা কেন আসছিস সেখানে? এই রফিক আর বাঁচবে না, তোরা কেউ বাঁচাইতে পারবে না, তোরা এখান থেকে চলে যা, আজকেই একে এখান থেকে নিয়ে যাব, আগুন দিয়ে পুড়িয়ে একে শেষ করে দেব। তখন রফিকের পুরা গা মনে হয় আগুনের মতো ফসকা উঠবে, এরকম হয়ে গেছে। তখন রফিক বলতেছে, একে আমি কষ্ট দিয়ে মারবো, একে আমি সহজে মারবো না, একে আমার কাছ থেকে কেউ বাঁচাইতে পারবে না, ইনি আমার সঙ্গীকে মেরে ফেলে দিয়েছে। তখন সবারই বুঝতে আর ভুল গেল না, ওইটা জিন ছিল, সাপ ছিল না, ওইটা ছিল জিন। ওই জিনকে মেরে ফেলে দেওয়ার পরে আগুন দিয়ে পড়ার পরে এই জন্য রফিকের সাথে আগুন এবং জিনের এরকম ঘটনা করতেছে। ও তার বউ চিৎকার করতে শুরু করে, কি হইলো আমার সংসারের মধ্যে, কি হইলো? সাহস ভালো, এত সাহস ভালো না, যখন ভয়ানক কিছু দেখবেন ওখান থেকে বেরিয়ে আসাই ভালো। ওদের রফিকের মতো এরকম আর ভুল হতো না। তখন এইসব কিছু করার পরে আধা ঘন্টা যখন বক করে যে কয়েক লোক আসছিল সবার বিষয়ে ইনফরমেশন যখন রফিক দিতে লাগছে, তখন তাদের মনের মধ্যে যে গোপন কিছু কাজ করছে এইসব কিছুই ওই রফিক বলে দিচ্ছে, রফিকের মাধ্যমে জিন বলতেছে। তখন তারা ভয়ে যায়, বলছে আমরা এখান থেকে চলে যাব, বর্তমানে আজকে তুমি এখানে একে ছেড়ে দাও। তখন সবার কথা রিকোয়েস্ট করার পরে উনি রফিককে ধাম করে নিচে ফেলে দেয় এবং ওই ফেলে দেওয়াতে রফিক এখানে কেটে যায়। তখন হালকা ব্যান্ডেজ করা হয় এবং আপনারা ঠিক জানেন যে রাগের ক্ষেত্রে কিন্তু এই সব কিছু করছে, জিন করতেছে। তখন পরের দিন সকালে আর কোনো বোঝ থাকে না, কোনো রকমের সময় না নষ্ট করে সবাই মিলে একসাথে রফিককে নিয়ে তার গ্রামের পাশে একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয় এবং ওই হুজুরকে সব কিছু খোলার পরে হুজুর যখন তাকে চিকিৎসা করতে বসে এবং যখন দোয়া দরুদ পড়তে শুরু করে, তখন হুজুর ওই দোয়া দরুদ পড়ার পরে যখন ফু দেয় তখন রফিকের শরীরটা ঝাঁকি দেওয়া ওঠে এবং হুজুর যা দেখতে পায়, হুজুরের পাশে বিশাল বড় একটা ভয়ানক একটা অবয়ব এবং ওই জিনটা হুজুরকে বলতেছে, তুই এর চিকিৎসা করিস না, তোর বংশ আমি নির্বংশ করে দেবো, তুই এত বড় হাট না, আমার শক্তি হিসেবে তুই জানিস না। তখন হুজুর চোখ বন্ধ করে হুজুর বলছে, এই চিকিৎসা আমি করতে পারবো না, একে এখনই এই মুহূর্তে এখান থেকে নিয়ে চলে যান। তখন যখন নিয়ে যেতে রাজি হয় না, তখন হুজুরে উঠা ঘরের মধ্যে যে গেট লাগা যায় এবং সবাই বাধ্য হয়ে হুজুর ওই রফিককে নিয়ে বাসায় চলে আসে। এবং এরকম হুজুর কেন করলো এটা জানার জন্য হুজুরের কাছে চলে যায় গ্রামের দুইটা ছেলে।
যাওয়ার পর হুজুরকে সব কিছু খুলে বলে, কেন আপনি এরকম করলেন? তখন হুজুর বলতেছে, দেখেন আমার সংসার আছে, আমার বাচ্চা আছে, আমি এসব চিকিৎসা করি না। সাধারণত যাদের শুধু ভয় করে আমি ঝাড়া ফু দিই, এবং আমি একটা মসজিদের ইমাম সাহেব, আমি এসব কিছু করে আমি বিপদ নিতে পারবো না। আর এই জিনটা অনেক ভয়ঙ্কর, এই জিনটা আমাকে দেখা দিয়েছে। রফিকের পিছে এই জিনটা হাজির হয়েছিল, অনেক ভয়ঙ্কর জিন এবং অনেক শক্তিশালী এই জিনটা। এই জিনটা হাতে পারবো না, এই জিনটা অনেক ক্ষেপে আছে, রাগে রাগান্তরিত হয়ে আছে, কেননা ওর সঙ্গীকে রফিক মেরে ফেলে দিয়েছে। উনি রফিককে না মানা বন্ধ ছাড়বে না, এটা আমি চিকিৎসা করতে পারবো না। যদি কোনো ভালো আলেম এবং হুজুরের কাছে নিয়ে যান, তাহলে হয়তো বা পবিত্র কোরআনের মাধ্যমে ওই জিনটাকে ধ্বংস করবে অথবা বন্দি করবে, করে রফিককে বাঁচাইতে পারবে। কিন্তু ওই জিন যতদিন পর্যন্ত বাইরে থাকবে ততদিন পর্যন্ত রফিক ভালোভাবে থাকতে পারবে না, শুধুমাত্র মৃত্যুর মুখে পড়বে এবং মারার জন্য ওই জিনটা যথেষ্ট পরিমাণে চেষ্টা করবে। হুজুরের কথা সব কিছু শোনার পরে হুজুর একটা সংসার আছে, জীবন আছে, সবাই বুঝতে পারে এবং ওখান থেকে দুইজন চলে আসে। তাদের ফ্যামিলি এবং মহল্লার লোক সবাইকে এই কথা যখন খুলে বলা হয়, বলার পরে বলতেছে তাহলে আমাদের হুজুর খুঁজতে হবে এবং ভালো একটা যারা চিকিৎসা করে শক্তিশালী তাকে আমাদের খুঁজতে হবে। ওই রাতটা কেমন করে যাবে? সবাই পাড়ার কিছু কিছু মানুষ রফিককে খুব ভালোবাসতো, সবাই একসাথে তার রুমে বসে আছে। রফিকে শুয়ে শুয়ে এরকম বসে থাকতে রফিক হঠাৎ করে শরীরে ঝাঁকি দেওয়া রাত 2টার দিকে। ওটার পর বলতেছে, তোরা চেষ্টা করতেছিস, তোরা যে ওকে সাহায্য করতেছিস, তোদের ক্ষতি করব। তখন এরই মাঝে একজনকে ডাকতে আসে, বলে তোমার মেয়ে কান্না করতেছে, কান্নায় থামান যাচ্ছে না এবং ভয়ে কেমন করে যেন চোখ উপর দিয়ে তুলে আসে। তখন ওই জিন বলে, তোর বাইরে যাই দেওয়ার দরকার নেই, ওইটাতে আমার লোক গেছে এবং আমরাই ওকে ডিস্টার্ব করতেছি। তুই যদি একে সাহায্য করিস তোর বাচ্চাকে আমি মেরে ফেলে দেবো, এখনকার মতো আমি ছেড়ে দেবো, তো সবাই চলে যা। তখন সবাই জীবনের ভয়ে, পরিবারের ভয়ে সবাই চলে যায়। রফিক আর রফিকের বউ থাকে, রফিকের বউ ভয়ে থাকে এবং রফিকের বউকে বলে রফিক, এবং রফিকের থাকলে জিনটা বলে, দেখো আমি তোমায় কোনো ডিস্টার্ব করতে আসিনি, তোমায় মারতে আসিনি, আমি এরকম কাউকে ডিস্টার্ব করি না। ইনি আমার সঙ্গীকে মেরে ফেলে দিয়েছে, আমি তোমার সঙ্গীকে মেরে ফেলে দেবো। আমি পারতাম রফিকের সঙ্গী তোমাকে মেরে ফেলে দিতে পারতাম, কিন্তু তুমি এটা নির্দোষ, আমি তোমাকে মারবো না, আমি তোমার স্বামীকে মেরে ফেলে দেবো, এখান থেকে নিয়ে যাব, আগুনে পড়বো, তারপরে মারা ফেলে দেবো, আমি ও কি আমার থেকে কেউ বাঁচাতে পারবে না। তখন রফিকের বউ অনেক জানি আল্লাহ, তখন আয়াতুল কুরসি থেকে শুরু করে দোয়া দোয়া যখন ফু দেয় তখন ওই জিনটা ফুলে যায় এবং বলতেছে, এই যে তুই আমার সাথে এরকম করতেছিস, আমি ভাবছিলাম তোকে মারবো না, কিন্তু এখন আমি তোদের দুজনকে মেরে ফেলে দেবো, শেষ করে দেবো। তখন দোয়া দোয়া করে ফু দেওয়ার পর এক সময় রফিক ধাম করে খাটের উপর পড়ে যায় এবং তখন মুখে পানি দেওয়ার পর রফিকের জ্ঞান ফিরে আসে, বলতেছে আমার শরীর মনে হয় আগুনের মতো জ্বলতেছে এবং এরকম সমস্যা। তার বউ রফিককে সব কিছু খুলে বলার পরে রফিক বুঝতে পারে, বলে এই জন্যে ওই জিনটা মনে হয় এখানে আসছিল, এই জিনটা আমি 2 দিন স্বপ্নে দেখছি, আমি এখন কি করব কিছু বুঝতে পারতেছি না, আমার মনে হয় মৃত্যু নিশ্চিত। কিন্তু মানুষ সর্বশ্রেষ্ঠ জীব, আর মানুষের ওপর কোনো কিছু নেই, আর পবিত্র কালাম কোরআনের ওপর কোনো কিছু নেই। তখন একটা হুজুরের খোঁজ পাওয়া যায়। হুজুর অনেক ভালো করে যত্ন সহকারে চিকিৎসা করে, যতই বড় সমস্যা হোক না কেন, হুজুর যদি এই চিকিৎসা করতে পারে তাহলে দেখার পরে 10 মিনিট পর হুজুর বলে দেবে এখানে চিকিৎসা হবে, না হলেও বলবে আমি পারবো না। ভয় করে সবাই, সবার মনের মধ্যে একটাই ভয়, যদি হুজুর মানা করে দেয় তাহলে কি হবে, রফিককে কে চিকিৎসা করবে, রফিককে বাঁচানো যাবে না। তখন মহল্লার সমস্ত লোক চলে যায়, বলে যা হয় হবে, আমাদের ক্ষতি, আমাদের সঙ্গী একটা মহল্লা একটা লোক বিপদে পড়ছে, তাকে আমাদের বাঁচাইতে হবে, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের পাশে আছে, আল্লাহর রহমতে আমাদের কিছু হবে না, সবাই চলো। তখন সবাই একসাথে যখন যায়, যাওয়ার পর ওই হুজুরকে সব কিছু খুলে বলার পরে হুজুর বলতেছে, একে এখানে বাইরে বসে রাখো, আমি ঠিক 10 মিনিট পরে আসতেছি। তখন হুজুর ঘরের মধ্যে যায় এবং দোয়া দোয়া করতে শুরু করে, করতে এক সময় রফিকের শরীরে ঝাঁকি দেওয়া ওঠে, বলছিস তোরা এখানে কেন নিয়ে যাচ্ছিস, আমাকে এখানে সময় আসা করে নিয়ে যা, ওই হুজুর বের হওয়ার আগে এখান থেকে নিয়ে যা। তখন আকুতি মানতি করতে শুরু করে। তখন মহল্লার লোক সবাই বুঝতে পারে মনে হয় এখানে কাজ হবে, কেন জিনটা এরকম করতে ভয় করে না, এখানে আসার পর কেন ভয় করছে। তখন রফিকের মধ্যে থাকা ওই জিনটা বলে, এখানে প্রচুর জিন আছে আমার চাইতে, ওদের সাথে যুদ্ধ করতে হবে, আমি এখন যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসিনি। তখন মানুষ বলতেছে, তুই যুদ্ধ করবি ভালো কথা, আগে হুজুর সাথে দেখা করে সাক্ষাৎ কর, তারপরে চলে যা। হুজুর ঠিক ওই টাইমে দরজা খুলে বের হয় এবং বলতেছে, কিরে তুই এখানে চলে যাচ্ছিস, তুই বলে একটা মওলাকে হুমকি দিয়েছিস, তার ফ্যামিলির বাচ্চাকে মেরে ফেলে দিবি, আয় আমার কিছু কর, ক্ষতি করে দেখা, তোকে আমি চ্যালেঞ্জ করলাম। তখন ওই জিন বলতেছে, তুই কি করবি,
তোর এখান থেকে আমি চলে যাব, তুই আমার কিছুই করতে পারবি না। তখন বলছিস আমি কিছুই করতে পারবো না, ঠিক আছে, এখন তোর আশেপাশে কত সৈনিক আছে তুই কি দেখতে পাইছিস? বলছি সবার সাথে আমি যুদ্ধ করে চলে যাব। তখন রফিক ছটপটা নিয়ে উঠে গেছে এবং দাপাতে শুরু করছে, উঠে দৌড় মারে করে, মানে কী করে কিছু বুঝতে পারতেছে না। তখন হুজুর বলছে গেট লেগে দাও এবং ওকে ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার পরে একসময় রফিক ঘাম করে পড়ে যায়, যাওয়ার পরে শরীরে ঘাম পড়ে যায়, ওখান থেকে তুলে নেওয়া হয়, ঘরের মধ্যে নিয়ে আসা হয়। ওই ঘরের মধ্যে নিয়ে আসার পরে ওই জিনকে বলে অনেক চেষ্টা করলিস, এখান থেকে যাইতে পারলি? এটা তো আমার জিন চেক দিল, জিন পড়া দিল এবং আমার জিনগুলো তোকে এখান থেকে যাইতে দেয়নি। এখন আমি তোকে এমনভাবে আটকাবো, লোয়ার শিকলে তোকে আটকে দেবো। তখন হুজুর দোয়া দরুদ পড়ে যখন লোহার শিকলে আটকে দেয়, তখন ওই জিনটা আরও চিৎকার করে উঠতে শুরু করে, বলে তুই এর কী কী ক্ষতি করছিস, কেন আসছিস, কেন লাগছিস, সমস্ত কথা আমার কাছে খুলে বল। যদি তোর কথা আমার ভালো লাগে তাহলে আমি তোকে ছেড়ে দিতে পারি। একসময় হুজুর এই জিনটা রাজি হয়ে যায় সমস্ত প্রশ্নে উত্তর দেওয়ার জন্য। তখন হুজুর প্রশ্ন করে, তুই হিন্দু না মুসলমান? বলতিস আমি হিন্দু। বলে তুই কেন ধরছিস? বলে আমি, আমার সঙ্গী ওখান থেকে যাচ্ছিল, ওদের বসে থাকার কারণে ওখান থেকে যাইতে পারতেছে না। তখন ওখানে থাকার পরে একজন ওই আমার সঙ্গীকে দেখার পরে ওখানে এই রফিক যাওয়া সাহসী ক্ষেত্রে যে সব আমাকে মেরে ফেলে দিয়েছে আমার সঙ্গীকে, এবং মেরে ফেলে তো দিয়েছে, দেওয়ার পরে আগুন দিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে, মাটির তলে চাপা দিয়েছে। আমার সঙ্গীকে আমি হারিয়ে ফেলেছি, আমি একে ওকে মেরে ফেলে দিয়ে আমি তার বউয়ের সঙ্গীকে হেরিয়ে ফেলে দেবো, এবং তার বউ আমাকে অন্যায় করছে, ওর বউকে আমি মেরে ফেলে দেবো। মহল্লার কিছু লোক আছে, তাদেরকে আমি অত্যাচার করব। তখন ওই হুজুররা বলে অত্যাচার করা এত সহজ? আমরা মানুষ এবং আমি তোকে পবিত্র কোরআনের কালাম দিয়ে এবং তার দোয়া দরুদের সুরের মাধ্যমে আমি তোকে বন্দি করে দিয়েছি। তোর বাপের কোনো ক্ষমতা নেই এখান থেকে বের হওয়া, তুই এখান থেকে বের হতে পারবি? তোর বলে প্রচুর সৈনিক সমস্ত লিয়ায়। তখন বলছিস আমার সৈনিক আছে, তুই কাটাতে পারবি না, সমস্ত জিনকে মেরে ফেলে দেবো, শেষ করে দিয়ে এখানে চলে যাবো। তখন বলছিস সাহস থেকে লিয়ায়, ও তো এখন আর আসবে না। তখন হুজুর বলে আসতে হবে না, আমি নিজে নিয়ে আসতেছি। তখন পবিত্র কোরআনের মাধ্যমে ওই সমস্ত জিনকে হাজির করে এবং রফিকের থাকা ওই জিনটা বলে তুই এই কাজটা ঠিক করলি না, সবাইকে এখানে নিয়ে যাচ্ছিস, এখন তুই দেখ কি হয়। তখন সবাইকে লোহার শিকলে বন্দি করে দেয় এবং হুজুর বলে দেখ তো এখন ওরা কোথায় আছে? বলতেছে লোহার শিকলে আছে। বলতেছে আগে লোহার শিকল থেকে বের হ, তারপরে আমার সৈন্যের সাথে যুদ্ধ করবি। এইসব কিছু করার পরে জিন আর হুজুরের সাথে তর্কাতর্কি শুরু হয়। এরকম করতে করতে হুজুর বলে চিরতরে তোদেরকে শেষ করে দেবো, মহল্লার লোক আর যেন ডিস্টার্বে না পড়ে। তুই যেহেতু ক্ষিপ্ত আছিস, তোরা হচ্ছে জিন জাতি, বেধর্মী এবং মিথ্যাবাদী, তোরা হচ্ছে শয়তান, তোদেরকে শেষ করে দেবো। এখন পবিত্র কোরআনের মাধ্যমে যখন জিনদেরকে আগুন লাগাইতে শুরু করে, তখন রফিকের মাধ্যমে জিনটা বলে আমি জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছি, আমার সঙ্গীকে যেরকম করে মারছিস তোরা মারতেছিস সেরকম করে। তখন বলছে তুই অনেক অপরাধ করছিস এবং অনেক মানুষকে ডিস্টার্ব করছিস, তোর প্রচুর শক্তি, তুই একটা হুজুরকে হুমকি দিয়েছিস তার বাচ্চাকে মেরে ফেলে দেওয়ার জন্য, তোর বাঁচে থাকার কোনো অধিকার নেই। এই বাচ্চাকে, এই মানুষকে ডিস্টার্ব করছিস, তার বউকে ডিস্টার্ব করেছিস, ফ্যামিলির লোককে হুমকি দিয়েছিস, এলাকার মহল্লার লোককে হুমকি দিয়েছিস, তুই এখান থেকে বাঁচার কোনো অপশন নেই। এবং তুই মারা যাওয়ার পর তোর সঙ্গীরা যেন না এদেরকে ডিস্টার্ব করতে পারে, এই জন্য তোর সঙ্গী সত্ত্বে সবাইকে মেরে ফেলে দেবো। আস্তে আস্তে ঠিক 10-15 মিনিট পর মিস্টার রফিক ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়, মুখ চোখে হালকা পানি দেওয়া হয় এবং রফিক বলে আমার শরীরে কেমন যেন আগুনের মতো জ্বলতেছে এবং শরীরটা প্রচুর ভারী। তখন রফিককে গোসল করার জন্য নিয়ে যাওয়া হয়। তখন দোয়া দৌড় পরে পরা পানি দিয়ে গোসল করানো হয়। আস্তে আস্তে রফিকের শরীর ঠান্ডা হয়ে যায়। রফিককে বলে তুমি এখান থেকে মুক্ত, তুমি কি এখন খুশি? বলছে হ্যাঁ আমি খুশি, আজকের পর থেকে কোনো সাপ অজানা কিছু এবং ভয়ানক কিছু দেখলে আমি ওদের কাছতে যাবো না, মারবো না। তখন শফিক যে এত সাহসী এবং তার সাহস একটু কমে গেছে, নিজের চোখে যদি এরকম কিছু দেখে তার সাহস আর কেমনে দেখায় বলেন। হুজুর পানি পাড়া দেয়, কিছু আমল দেয়, এরকম কিছু করার পরে ধীরে ধীরে শফিক আস্তে আস্তে সুস্থ হয়ে যায় এবং ঠিক 10 থেকে 15 দিন পর রফিক আবার কাজে চলে যায়, কাজ করতে থাকে এবং আগেকার মতো ফ্যামিলিটা ঠিক হয়ে যায়। এবং রফিকের একটা মেয়ে একটা ছেলে আছে, তারা ঠিক বড় হয়ে গেছে। ওই জিনের আর কোনো সমস্যা হয়নি, যেহেতু জিনটাকে মেরে ফেলে দিয়েছে। যদি ওই জিনের সঙ্গীকে না মারা হতো তাহলে কিন্তু সঙ্গী আবার ডিস্টার্ব করতে পারতো এবং ক্ষতি করার চেষ্টা করতো, মিস্টার রফিককে মারার চেষ্টাও করতো। রফিক চিরতরে ভালো হয়ে গেছে, হুজুরটা খুব ভালো, শক্তিশালী এবং আলেম লোক, তিনি অনেক উপকার করে সবারই, এই রফিকের উপকার করছে। মহল্লার লোক সবাই খুশি এবং এখন সবাই মিলেমিশে সবাই ভালো আছে, সুস্থ আছে। এবং এই ঘটনাটি আমাদের যে পাঠাইছে তাকে ধন্যবাদ এবং আপনারা মন দিয়ে শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ।
এই ঘটনাটি যদি আমরা বলাতে যদি বুঝতে না পারেন আমাদের কমেন্টে বলবেন, আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো আপনারা যেন বুঝতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।